নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরু করছি আটটায় আট রিপোর্টার এক্সক্লুসিভ। গুরুত্বপূর্ণ কিছু খবর রয়েছে, একের পর এক দেখাবো আপনাদেরকে। শুরুতে আরজিকর মামলায় সঞ্জয় রায়, তাকেই দোষী সাব্যস্ত করেছে শিয়ালদা আদালত, সেদিকে নজর রাখা যাক। তবে একা সঞ্জয় নয়, এই ঘটনায় জড়িত অনেকে। চেস্ট মেডিসিন বিভাগের লোকেরাই মেয়ের খুন ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত। TV9 বাংলায় বিস্ফোরক দাবি তিলোত্তমার মা বাবার। একই সুর বিরোধীদেরও। শাসক তৃণমূলের কি প্রতিক্রিয়া দেখুন। আমাদের তো প্রথম দিন থেকেই ধারণা যে একা সঞ্জয়ের পক্ষে ঘটনা সম্ভব নয়, অনেক লোক আছে জড়িত। 5 মাস হয়ে গেল মেয়েকে হারিয়েছেন, কিন্তু এখনো চোখের জল শুকোয়নি তিলোত্তমার পরিবারের। নিজেদের অবস্থান থেকে এক বিন্দু সরেনি তারা। সঞ্জয় একা নয়, জড়িত অনেকে। এখনো জোর গলায় দাবি করছেন তিলোত্তমার মা বাবা। আরজিকর মামলার শুরু থেকেই প্রশ্ন উঠেছিল কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে। বিতর্কের মধ্যেই সিবিআই এর হাতে তদন্তভার দেয় কলকাতা হাইকোর্ট। যদিও শেষ পর্যন্ত কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া সঞ্জয়কেই মূল অভিযুক্ত হিসেবে দেখায় সিবিআই। তার ভিত্তিতেই আদালত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছে। তাহলে সিবিআই এ অনাস্থা তিলোত্তমার পরিবারের। সিএফএসএল রিপোর্ট বলছে যেভাবে দেহটা ছিল এবং ওখানে যে ধস্তাধস্তির কোনো চিহ্ন নেই, তাই ওখানে এই খুন ধর্ষণ ঘটেনি। তাহলে সেমিনার হল ঘটনাস্থল নয়। তাহলে সিবিআই কি তদন্ত করেছে? সিবিআই আমাদের কোনোদিন বলেনি। ডিএনএ টেস্টে ডিএনএ যে রিপোর্ট তাতে দেখা যাচ্ছে অন্যের উপস্থিতি পরিষ্কার বোঝা যাচ্ছে। সিবিআই আজ পর্যন্ত আমাদের কাছে কোনো কিছু তদন্তের গতি প্রকৃতি সম্বন্ধে কোনো রকম ভাবে মুখ খোলেনি। তাছাড়া সন্দীপ ঘোষ এবং তালা থানার ওসিকে যে ধরেছিল, সেখানেও পুলিশ সিবিআই চার্জশিটই দিল না। এই প্রশ্নগুলো তো বিরোধীরাও তুলছেন। তার পরিবার বাবা মা যেসব অভিযোগ করছেন এর নিষ্পত্তি হওয়া উচিত। আমরা আজকে আরো খুশি হতাম যদি সন্দীপ ঘোষ এবং বিনীত গোয়েলকে অ্যাকিউজড ঘোষণা করতেন হাইকোর্ট। যদি সঠিক তথ্য প্রমাণ উপস্থিত থাকতো তাহলে আর কি হতো, তাহলে সঠিকভাবে বোঝা যেত। কিন্তু এই মুহূর্তে তো বোঝার মতো পরিস্থিতিতে আমরা নেই। এর থেকে অন্য কিছু কেউ আশা করেছিল? আপনি ক্লাস 6-এর ছেলেকে জিজ্ঞেস করুন এই ঘটনা কি হবে, চারিদিক ঘটনা শোনার পর বলে সঞ্জয় হবে। অন্য কাউকে তো খুঁজে বার করেনি সিবিআই। এটা সিবিআই চূড়ান্ত ব্যর্থতা। সিবিআই তারা গা ভাসিয়ে তারা উদাসীনতার সঙ্গে তদন্ত করেছে, এটা আমরা মনে করি। বাংলার মানুষ কেন সকলে এটাও মনে করে যে অপরাধী শুধু একজন নন। মানুষের মন মানছে না যে একজন মাত্র দোষী এত বড় ঘটনার, এর পেছনে আরো কি রহস্য আছে, বোধহয় কিছু থেকে যাচ্ছে। শাসকের অবশ্য দাবি বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করছে। একাংশের চিকিৎসক বিরোধীরা যা বলছে সেটা শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করার জন্য বলছেন। যারা আজকে বলছে প্রশ্ন আছে, এই প্রশ্ন আছে, আমাদের মনে হয় অমুক আরও জড়িত, এরা প্রত্যেকে আইনিভাবে কেস মনিটর করছিল সুপ্রিম কোর্ট। প্রত্যেকটা শিবিরের আইনজীবী ছিল সুপ্রিম কোর্টে। সেখানে তাদের যা বলার সবটা বলেছেন। তারপরেও তাদের এই আমার মনে হয়, আমি শুনেছিলাম, আমার ইচ্ছা অমুক গ্রেফতার হোক, সুপ্রিম কোর্ট এগুলো হস্তক্ষেপ করেননি। শাসক যে চশমাতেই বিষয়টাকে দেখুক না কেন, তিলোত্তমার পরিবার, বিরোধী শিবির এবং আন্দোলনকারীদের একটা বড় অংশের ধারণা প্রকৃত অপরাধীরা এখনো সামনে আসেনি। সীমিত হওয়া প্রতিবাদে কি আবার ঝড় উঠবে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। 12 মিনিট। তার মধ্যে আরজিকর মামলায় রায় ঘোষণা করলেন শিয়ালদা কোর্টের বিচারক। কিন্তু এই সময়ের মধ্যেই নিজেকে নির্দোষ প্রমাণ করার আপ্রাণ চেষ্টা করে গেল সঞ্জয় রায়। কখনো রুদ্রাক্ষের যুক্তি, কখনো গরিবের তত্ত্ব খাড়া করে শেষ মুহূর্ত পর্যন্ত বাঁচার লড়াই চালিয়ে গেল সে। তার বিরুদ্ধে বড় শাস্তির খাড়া নেমে আসছে, এটা বুঝতে খুব একটা বেগ পেতে হয়নি তিলোত্তমা ধর্ষণ খুন কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে। তবু নিজেকে বাঁচাতে শেষ অস্ত্র প্রয়োগ করতে ছাড়েনি সে। শনিবার রায় ঘোষণার সময় বিচারকের উদ্দেশ্যে চেঁচিয়ে সঞ্জয় বলে তাকে ফাঁসানো হচ্ছে। তার গলায় রুদ্রাক্ষের মালা ছিল, সেটা ধস্তাধস্তিতে ছিঁড়তে পারে, সেটা পাওয়া গেল না কেন?
এর আগে সঞ্জয় দাবি করেছিল সেমিনার হল থেকে বাজেয়াপ্ত হওয়া ব্লুটুথ হেডফোনটিও তার নয়, কিন্তু কখনো রুদ্রাক্ষের প্রসঙ্গ তোলেনি। অন্তিম পর্বে তার এই যুক্তি নিয়ে সিবিআই এর কি প্রতিক্রিয়া? সঞ্জয় বলেছেন আমি যদি ঘৃণ্য কাজ করতাম আমার রুদ্রাক্ষ ছিঁড়ে যেত। এটা তো তার প্লি, সে কথা সে আগেও বলেছে। এটা নিয়ে সবটাই তো কোর্টের সব এভিডেন্সের উপর নির্ভর করে। এখন কার গলায় রুদ্রাক্ষ ছিল কি ছিল না আমি কি করে বলবো? সূত্রের খবর, দোষী সাব্যস্ত হওয়ার আগে লকআপে গিয়ে সঞ্জয়ের সঙ্গে দেখা করেন লিগ্যাল এডের আইনজীবীরা। তারা পরামর্শ দেন ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদের নাম যেন বলে দেয় সঞ্জয়। এমনকি আদালতে তোলার আগেও আইনজীবীরা সঞ্জয়কে জানান এখনো বাকিদের নাম চাইলে বলে দিতে পারে সে, কিন্তু দুবারই নীরব ছিল সঞ্জয়। রুদ্রাক্ষের মালা কি তাহলে পরিকল্পিত? আজকে উনি যে পার্টটা বলছেন সেই পার্টের কোনো স্পেসিফিক এক্সপ্লেনেশন নেই এবং আইনে খুব স্পেসিফিক্যালি বলা আছে যে তুমি যেটা তোমার ডিফেন্সে বলবে দ্যাট হ্যাজ টু কাম ইন দি এভিডেন্স ইন দি ফর্ম অফ প্রসিকিউশন। এবং গরিব এই দুটোকে ভিকটিম কার্ড একদম স্পেসিফিক্যালি। ভাইয়ের গলায় কি রুদ্রাক্ষের মালা ছিল? জানি না, আমি তো ভাইয়ের সাথে কখনো কথাবার্তা বলিনি, দেখিও নি, এটা তো আমি জানা নেই আমার। শুধু রুদ্রাক্ষ নয়, নিজেকে বাঁচাতে আরও কিছুকে ঢাল হিসেবে ব্যবহার করে সে। আদালতে সঞ্জয় বলে সে গরিব, সে এই কাজ করেনি, যারা করেছে তাদেরকে ধরা হোক। মিডিয়াও বলেছে, সবাই বলছে, একজন আইপিএসও বলেছেন, তাহলে কেন তাকে ধরা হচ্ছে? সোমবার শাস্তি ঘোষণার দিন ফের সঞ্জয়ের কথা শুনবেন বলে জানিয়েছেন শিয়ালদা আদালতের বিচারক। তবে সঞ্জয়ের আত্মপক্ষ সমর্থন এই প্রথম নয়। 8ই অক্টোবর শুনানিতে নিজেকে নির্দোষ বলে দাবি করে আদালতে সে জানায় সে কিছুই করেনি, ঘটনার বিষয়ে সে কিছুই জানে না। 4 নভেম্বর তিলোত্তমা ধর্ষণ খুনের চার্জ গঠন হয়। সেদিনও আদালতে যাওয়ার পথে বিস্ফোরণ ঘটায় সঞ্জয়। আমি কিন্তু রেপ এন্ড মার্ডার করিনি, আমি বললাম, আমাকে সেখানেও তো বলতে দেয়নি, সরকারি আমাকে পাঠাচ্ছে। আমি এতদিন চুপ ছিলাম, আমাকে সব জায়গায় ভয় দেখাচ্ছে যে না তুমি কিছু বলবে না, তুমি কিছু বলবে না। আমারই ডিপার্টমেন্ট আমাকে ভয় দেখিয়ে আমাকে এ করেছে। কে বা কারা তাকে ফাঁসিয়েছে তার নাম জানাতে কার্পণ্য করেনি সঞ্জয় রায়। সঞ্জয়ের বিস্ফোরণ। আমাকে কোনো কথা বলতে দিচ্ছে না, আমাকে ফাঁসিয়েছে, আমাকে হুমকি দিয়েছে, বড় বড় অফিসার, আমি নাম বলে দিচ্ছি, ওনারা নিজেরা সাজিদ করে আমাকে ফাঁসিয়েছে। অন্তিম পর্বে রুদ্রাক্ষের কথা টেনে সঞ্জয় আবারও দাবি করে বসলো সে এই কাজ করেনি। এই নিয়ে নির্যাতিতার পরিবার বা আন্দোলনকারীদের কি মত? সিবিআই কোনো কিছুতেই স্বীকার করতে চাইছে না, একমাত্র সঞ্জয়ই দোষী এটা প্রমাণ করার চেষ্টা করছে প্রথম থেকে। আমাদের তো প্রথম দিন থেকেই ধারণা যে একা সঞ্জয়ের পক্ষে ঘটনা সম্ভব নয়, অনেক লোক আছে জড়িত। किस वजह से फंसे तो वही जाने, लेकिन अगर वो फंसे हैं तो उनको भी पता है कि हमारे साथ और कौन कौन लोग हैं। वो कहें ना कहें, लेकिन हर व्यक्ति समझता है इस बात को कि उनके साथ अकेला नहीं, कोई और भी लोग हैं। শনিবার আদালত থেকে শাটার বন্ধ গাড়িতে নিয়ে যাওয়া হয় সঞ্জয়কে। তাকে শাস্তি পেতেই হবে, কিন্তু শেষ বেলায় মুখ খুলে কারো বিড়ম্বনা বাড়াতে পারত সে। সেই আশঙ্কাটাই কি অতি সক্রিয়তা পুলিশের? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। গত বছর 9 আগস্ট থেকে 18 জানুয়ারি, মাঝে কেটে গেছে 5 মাস। আজিকরে চিকিৎসক পড়ুয়া নৃশংস পরিণতি থেকে সঞ্জয়ের দোষী সাব্যস্ত হওয়া পর্যন্ত অনেক জল গড়িয়েছে গঙ্গাতে। একবার সেই অধ্যায়ের পাতা উল্টানো যাক। যেন বৃত্তপূরণ। তিলোত্তমা ধর্ষণ খুনের 162 দিনের মাথায় দোষী সাব্যস্ত হল সঞ্জয় রায়। জঘন্যতম যে অপরাধ গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল, যে ঘটনার সুবিচারের দাবিতে মানুষ স্বতঃপ্রণোদিত হয়ে দলে দলে পথে নেমেছিলেন। একবার ফিরে দেখা যাক সেই আরজিকর কাণ্ড। 9 আগস্ট 2024 আরজিকর মেডিকেল কলেজে উদ্ধার হয় চিকিৎসক পড়ুয়া তিলোত্তমার মৃতদেহ। 10ই আগস্ট ঠিক একদিন পরে ধর্ষণ খুনের অভিযোগে গ্রেফতার করা হয় কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে। এর দুদিন পরে 12ই আগস্ট আরজিকরের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ স্বাস্থ্য ভবনে গিয়ে ইস্তফা দেন।
সেদিন বিকেলে নির্যাতিতার বাড়িতে গিয়ে যথাযথ পদক্ষেপের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে, আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন, কারণ ভেতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআইকে দিয়ে দেবো। 13ই আগস্ট, যদিও একদিন পরই তিলোত্তমা কাণ্ডে সিবিআইকে তদন্তভার তুলে দেয় কলকাতা হাইকোর্ট। রাজ্য জুড়ে আন্দোলন দানা বাঁধে। 14ই আগস্ট, গোটা বাংলায় যখন রাত দখল আন্দোলন চলছে, সেই সময় আরজিকর মেডিকেল কলেজে ভয়ঙ্কর হামলা চালায় বহিরাগত দুষ্কৃতীরা। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের মঞ্চ তছনছ করে দেওয়া হয়। পুলিশের উপরেও চড়াও হয় দুষ্কৃতীরা। পরিস্থিতি সামাল দিতে নামেন কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। গোটা ঘটনায় নিন্দার ঝড় ওঠে বিশ্বজুড়ে। 18ই আগস্ট, শতপ্রণোদিত মামলা দায়ের হওয়ার প্রেক্ষিতে চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্ট। প্রশ্ন ওঠে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে। 20শে আগস্ট, রাজ্য সরকারের কাছে এই মামলার স্ট্যাটাস রিপোর্ট তলব করে সর্বোচ্চ আদালত। পরের দিন 21শে আগস্ট, আদালতের নির্দেশে আরজিকরের নিরাপত্তায় মোতায়েন করা হয় সিআইএসএফ। এরই মধ্যে টানা 2 সপ্তাহ জিজ্ঞাসাবাদের পর আরজিকর মেডিকেল কলেজে দুর্নীতির অভিযোগে 2রা সেপ্টেম্বর আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই। 3রা সেপ্টেম্বর, ধর্ষণ খুনের মামলায় দ্রুত বিচারের লক্ষ্যে বিধানসভায় পাশ হয় রাজ্য সরকারের আনা অপরাজিতা বিল। ওই দিনই তৎকালীন সিপি বিনীত গোয়েলের ইস্তফার দাবিতে শিরদাঁড়া হাতে লালবাজার অভিযানে নামেন জুনিয়র চিকিৎসকেরা। বিনীত গোয়েলের সঙ্গে দেখা করে তার হাতে প্রতীকী শিরদাঁড়া তুলে দেয় আন্দোলনকারীদের প্রতিনিধি দল। কিন্তু স্বাস্থ্য সচিব ও পুলিশ কমিশনারের অপসারণ সহ একাধিক দাবি পূরণ না হওয়ায় 10ই সেপ্টেম্বর থেকে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান শুরু করেন জুনিয়র ডাক্তাররা। সমাধান সূত্র খুঁজতে 12ই সেপ্টেম্বর নবান্নে জুনিয়র ডাক্তারদের বৈঠকে ডাকা হয়, কিন্তু লাইভ স্ট্রিমিং সহ একাধিক ইস্যুতে বৈঠকই ভেস্তে যায়। 14ই সেপ্টেম্বর, বৃষ্টি ভেজা দুপুরে জুনিয়র চিকিৎসকদের অবস্থান মঞ্চে হাজির হন খোদ মুখ্যমন্ত্রী। জুনিয়র চিকিৎসকদের সঙ্গে তিনি কথা বলেন, বৈঠকে আহ্বান জানান। সেদিনই জানা যায় তিলোত্তমা ধর্ষণ খুনের মামলায় প্রমাণ লোপাটের অভিযোগে সন্দীপ ঘোষ ও টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। 14ই সেপ্টেম্বর সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে যায় জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দল। বৃষ্টির মধ্যে দীর্ঘ সময় অপেক্ষার পর সেই লাইভ স্ট্রিমিং ইস্যুতেই ভেস্তে যায় বৈঠক। 16ই সেপ্টেম্বর পুলিশ কমিশনার পদ থেকে সরানো হয় বিনীত গোয়েলকে। 20শে সেপ্টেম্বর স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান প্রত্যাহার করেন জুনিয়র চিকিৎসকেরা, কিন্তু জট তখনও কাটেনি। 5ই অক্টোবর থেকে 10 দফা দাবি নিয়ে ধর্মতলায় আমরণ অনশন শুরু করেন জুনিয়র চিকিৎসকরা। এর ঠিক 2 দিন পর শিয়ালদা আদালতে প্রথম চার্জশিট জমা দেয় সিবিআই। তাতে মূল অভিযুক্ত একা সঞ্জয় রায়। 19শে অক্টোবর ধর্মতলার অনশন মঞ্চে যান মুখ্য সচিব। তার ফোন থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন জুনিয়র চিকিৎসকরা। 21শে অক্টোবর নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয় জুনিয়র চিকিৎসকদের। দাবি মেনে বৈঠকের লাইভ স্ট্রিমিংও করা হয়। ওই দিন বৈঠক থেকে ফেরার পর অনশন মঞ্চে যান তিলোত্তমার মা বাবা। তার অনুরোধেই অনশন প্রত্যাহার করে নেন জুনিয়র চিকিৎসকরা। 4 নভেম্বর সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠন হয় শিয়ালদা আদালতে। 11ই নভেম্বর থেকে শুরু হয় বিচার প্রক্রিয়া। ঠিক 2 দিন পর 13ই ডিসেম্বর সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে না পারায় ধর্ষণ খুনের মামলায় জামিন পেয়ে যান সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল। নতুন বছরের 9ই জানুয়ারি বিচার প্রক্রিয়া শুরুর 5 মাসের মাথায় শেষ হয় শুনানি। আর 18ই জানুয়ারি 2025 দোষী সাব্যস্ত অন্যতম মূল অভিযুক্ত সঞ্জয় রায়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।